আওয়ামী লীগ অনেক পুরাতন রাজনৈতিক দল, তারা গত 15-16 বছর ক্ষমতায় থেকেছে। এখানে যারা অপরাধ করেছেন, যারা দোষ করেছেন, বাংলাদেশের জনগণের একটি বড় অংশ তাদের পছন্দ করছে না, সব ঠিক আছে, কিন্তু এখানে কি 2-4-5 জন এমন লোক নেই যারা কথা বলবেন? তারা আসলে আগামীতে কিভাবে রাজনীতি করবেন যদি জনগণের সামনে যদি নিজেদের কথাটাই না বলেন? কর্তৃত্ববাদী শাসনের কারণে কিন্তু আওয়ামী লীগ জনরোষের মধ্যে পড়েছে, এবং এই জনরোষের মধ্যে পড়ার কারণে তাদের কারোই এখন সাহস হচ্ছে না কথা বলার জন্য। প্রথম দিকে হচ্ছে কি, কথা বলার মতো অবস্থান তাদের নেই, কারণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটেছে। 15-16 বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপরে সাবেক প্রধানমন্ত্রী ভারতে এবং আপনার মন্ত্রী এমপি তাদের বলতে গেলে সবাই বেশিরভাগই পলাতক, অথবা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে একটি পরিস্থিতি। এমনকি স্থানীয় যে নেতাকর্মী আছেন তারাও হয়তোবা নিরাপত্তা আতঙ্কে অথবা নানা কারণে, আমার ঠিক জানা নেই কী কারণে তারা কথা বলছেন অথবা চুপ আছেন। কিন্তু এখানে যে বিষয়টি আমি বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ অনেক পুরাতন রাজনৈতিক দল, তারা গত 15-16 বছর ক্ষমতায় থেকেছে। এখানে যারা অপরাধ করেছেন, যারা দোষ করেছেন, বাংলাদেশের জনগণের একটি বড় অংশ তাদের পছন্দ করছে না, সব ঠিক আছে, কিন্তু এখানে কি 2-4-5 জন এমন লোক নেই যারা কথা বলবেন? আমি জানি না, আমি এর মধ্যে বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকে কোনো কথা, যদি তাদের ভুল অপরাধ স্বীকার করে অথবা তারা যদি তাদের পক্ষেও কিছু বলতে চান সেই বিষয়ে। কিন্তু আমার যে প্রশ্নটা, তারা কি তাহলে বাংলাদেশে আগামীতে রাজনীতি করবেন না? তারা তো নিশ্চয়ই রাজনীতি করবেন। তাহলে কেউ কেন কথা বলছেন না? এটা কি তাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে? আর যদি সেটা বলাই হয়ে থাকে, তাহলে তারা আসলে আগামীতে কিভাবে রাজনীতি করবেন যদি জনগণের সামনে যদি নিজেদের কথাটাই না বলেন? হয় তারা তাদের নিজেদের জি ভুল অথবা জি জি আমি যেটি বলছি, যেটি হচ্ছে কি, কর্তৃত্ববাদী শাসনের কারণে কিন্তু আওয়ামী লীগ জনরোষের মধ্যে পড়েছে, এবং এই জনরোষের মধ্যে পড়ার কারণে তাদের কারোই এখন সাহস হচ্ছে না কথা বলার জন্য। কারণ কোনো না কোনো ভাবে, মানে কেউ না কেউ নানাভাবে অভিযুক্ত, সেটি আপনার তৃণমূল পর্যায় থেকে হোক আর শীর্ষ পর্যায়ে হোক, কোনো না কোনো ভাবে তাদের এই 15 বছরের যে শাসন, সেই শাসনের কারণে কিন্তু মানে তারা নানাভাবে এইটা মানুষের উপরে তাদের আস্থা হারিয়েছে, এবং আস্থা হারিয়েছে বলেই তো তাদের পতন ঘটেছে। তো এই অবস্থায় আসলে কথা বলার মতো, প্রথম দিকে হচ্ছে কি, কথা বলার মতো অবস্থান তাদের নেই, কারণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটেছে। তো এই একটা হচ্ছে কি, তাদের অবস্থান নেই। দ্বিতীয়ত, কোনো না কোনো ভাবে, মানে কেউ না কেউ, সেটি হচ্ছে কি অভিযুক্ত, তারা নানাভাবে অভিযুক্ত। কেউ দুর্নীতি দায়ে অভিযুক্ত, কেউ রাজনৈতিক ভাবে কর্তৃত্ব পরায়ণতার কারণে তারা অভিযুক্ত। তারা সেটি সব পর্যায়ে, যার কারণে কথা বলার মতো অবস্থা এই মুহূর্তে তাদের নেই। তাই বলে কি আপনি যেটি বলছিলেন, তাহলে তারা কিভাবে রাজনীতি করবে? রাজনীতি কোনো না কোনো ফর্মে তারা হয়তো ফিরে আসবে, কিন্তু এখনকার জন্য, এই সময়ের জন্য কিন্তু তাদের সেই অবস্থার মধ্যে পরিবেশ নাই তাদের এটি করার জন্য। কারণ আপনি আওয়ামী লীগ যদি একটি ভোটের হিসেব ধরলেও তো একটি বড় অঙ্কের, যদি 40% লোক ভোট দিয়ে থাকে, যদি আমরা 2008-এর নির্বাচনকে মানদণ্ড হিসেবে ধরি, 39-40 এই পার্সেন্টেজ যদি ভোট দিয়ে থাকে, তো একটি বিশাল জনগোষ্ঠী তো আওয়ামী লীগের সমর্থক। তাহলে কি তারা কোনো না কোনো ভাবে তাদের রাজনৈতিক কোনো ফরমেশন তো তৈরি করতে হবে, সেটি নতুন নেতৃত্বের মধ্য দিয়েও হতে পারে, হবে, কারণ তাদেরকে বাদ দিয়ে তো আবার রাজনীতিও সম্ভব না। তো সেটি হবে, সেটি সময় বলে দিবে তারা কখন কি করবে। এই নেতৃত্বের বাইরে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে হয়তো কোনো না কোনো ভাবে তারা উঠে আসবে, কারণ একটি আওয়ামী লীগ একটি দল, একটি আদর্শ, সেই আদর্শে হঠাৎ করে তো বিলীন হয়ে যাবে না, সেটি হয়তো সময় লাগবে। কিন্তু এখন পরিস্থিতি তাদের কোনোভাবেই অনুকূলে নয়, কারণ জনরোষের মধ্যে তারা আছে। জি, রাশিদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। এখন আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে আসতে চাই। রাজনীতি নিয়ে দীর্ঘ আলাপ করলাম, এটাও রাজনীতি সংশ্লিষ্টই, যে অর্থ পাচারের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম।
এই যে অর্থ, এই অর্থ পাচার হয়েছে, এগুলো আসলে ফেরত আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলছে। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসান এইচ মনসুর, তিনিও জানিয়েছেন যে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। আমি যে বিষয়টি জানতে চাই যে এই যে পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশ থেকে ফেরত আনতে হলে সরকারকে কিন্তু নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং এই অর্থ ফেরত পাওয়ার আসলে সম্ভাবনা কতটুকু? কারণ বিভিন্ন দেশে, কানাডায়, আমেরিকায়, বিভিন্ন জায়গায় অর্থ রয়েছে। নিশ্চয়ই বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন, ব্যাংকিং যে বিষয়গুলো রয়েছে, অথবা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, নানা রকম বিষয় রয়েছে। কিন্তু আমি আসলে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে সরকারের প্রক্রিয়াটা কি হতে পারে? ধন্যবাদ প্রীতুল। ব্যাপার হচ্ছে, বুঝতে হবে বর্তমান সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। তারা অনেক লম্বা সময়ের এজেন্ডা নিয়ে আসেন নাই, এবং ওনারা এমন একটা সময় এই ক্ষমতায় তাদের ক্ষমতায় আসলেন যে সময়টা কিন্তু অর্থনীতি খুব ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছিল, এবং সেই অর্থনীতি সেই ভঙ্গুরতা কাটিয়ে এখনো কিন্তু আমরা সামনে যেতে পারি নাই। আর্থিক খাত যেভাবে পর্যদস্ত হয়েছে, সেরকম আর কোনো খাত, সব খাতই পর্যদস্ত, কিন্তু আর্থিক খাত সবচেয়ে বেশি ভালনারেবল। এখন বর্তমান সরকারের যারা অর্থ বিষয়ক জিনিসগুলো দেখছেন, যেমন ধরেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, প্লাস বাংলাদেশ ব্যাংক, খুব সৌভাগ্য যে এনারা তিনজন, ধরেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে অর্থ উপদেষ্টা যিনি আছেন বাংলাদেশ ব্যাংকের, আগের গভর্নর ছিলেন, আর বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, ওনারা তিনজন তারা তাদের সে অভিজ্ঞতা, মেধা, সততা সবই আছে এই কাজটা করার জন্য। কিন্তু তাদের কিন্তু আর্থিক খাতকে স্টেবল করা প্রধান চ্যালেঞ্জ। টাকা ফেরত আনা এটা তো একটা ব্যাপার, তার আগের ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে লিকুইডিটি ক্রাইসিস কিন্তু মারাত্মক। আমরা ওভার বার্ডেনড উইথ ফরেন লোন, এইসব পেমেন্ট বাকি, $100 বিলিয়ন বেশি ফরেন লোন, 2 লাখ কোটি টাকার বেশি হচ্ছে আপনার খেলাপি ঋণ, 12 লাখ কোটি তো পাচার হয়ে গেছে। জি, গতকালকে এবং আজকে যেটা হচ্ছে যে, আমি জাস্ট মাঝখানে আপনাকে একটু বলে রাখি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি কিন্তু বলেছে যে বাংলাদেশকে একটি অর্থ সহায়তা দিবে। জি বলুন প্লিজ। না, আমি সেদিকে যাচ্ছি। তো তার এই ইন্টারিম গভর্নমেন্টের যারা অর্থনৈতিক বিষয়টা দেখছে, ব্যাংকিং এবং টোটাল আর্থিক খাতটা যারা দেখছে, তাদের দুটো চ্যালেঞ্জ মূলত। ভিতরটাকে গোছানো হচ্ছে মেইন চ্যালেঞ্জ। যে টাকাটা হয়েছে, দ্যাট ইজ ক্লাসিফাইড হয়ে গেছে, অনাদায়ী হয়ে গেছে, যে টাকাটা লুণ্ঠিত হয়েছে, এই টাকাটা ফেরত আনা, এবং এই লুণ্ঠিত টাকারই বড় অংশ চলে গেছে বাইরে। প্রথমত কাজ হচ্ছে এখানে লিকুইডিটি যে ক্রাইসিস, ব্যাংকগুলোর মধ্যে যে ইনস্টেবিলিটি, অনেকগুলো ব্যাংক দেউলিয়াত্বপনায় ভুগছে, অনেকগুলো ব্যাংক তাদের প্রভিশন শর্টফলে ভুগছে, তারা টাকা পয়সা কিন্তু অনেক ক্লায়েন্টের টাকা পয়সা দিতে পারছে না, ব্যাংকে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে ব্যাংকিং সেক্টরে। তো এইটাকে স্টেবল করা একটা ব্যাপার। আগের গভর্নমেন্ট যেটা করতেছিল সেটা হচ্ছে যে যখনই কোনো লিকুইডিটি ক্রাইসিস হচ্ছিল, তারা কিন্তু টাকা ছেপে তাদের লিকুইডিটি ক্রাইসিস মিট করছিল। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে না, আমরা টাকা ছেপে কোনো ব্যাংকে লিকুইডিটি মিট করবো না। তবুও কিন্তু কিছু টাকা ছেপে কিন্তু এক্সিম ব্যাংকে তারা দিতে হয়েছে বিশেষ অবস্থায়, কারণ তারা বাধ্য হয়েছে দিতে। তারপরে তারা একটা ব্যবস্থা করেছে, এটা আমি বলে নেই, তারপর পাচারের কথাটা বলি। তারপরে যে প্রসঙ্গটা এখন এসছে যে না, দে উইল নট প্রিন্ট এনি মানি, রাদার তারা যেটা করবে, যাদের ব্যাংক, তো ভালো ব্যাংক কিছু আছে, তাদের কাছে লিকুইডিটি, এক্সেস লিকুইডিটি আছে। এখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চলছে আমাদের এখানে, তাদের যে এক্সেস লিকুইডিটি আছে, এইটা যেগুলো উইক ব্যাংক, তাদেরকে তারা দিবে। বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, এবং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিবে তাদের। যদি ওই উইক ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে না পারে এবং তাদের টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ওই গ্যারান্টির কারণে বাংলাদেশ ব্যাংক তাদের টাকা দিতে বাধ্য থাকবে। এইভাবে তারা কিন্তু লিকুইডিটিটাকে ম্যানেজ করার চেষ্টা করছে, এবং লোন গ্রোথ জন্য বেশি না হয় সেদিকে খেয়াল করছে। ব্যাংকে বিভিন্ন ধরনের, যেমন টাকা প্রথম ছিল 1 লাখ টাকা, পরে 2 লাখ টাকা ওঠানো, এখন সেটা থেকে সরে এসছে। এবং এসালমের আর একটা কথা, যে ব্যাংকিং খাত থেকে প্রায় 90,000 কোটি টাকা কিন্তু বাইরে চলে গেছিল, দ্যাট ইজ দেশের বাইরে না, ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল। সেক্ষেত্রে 30,000 কোটি টাকা ফেরত এসছে বলে গভর্নর জানিয়েছে। তার লিকুইডিটি ক্রাইসিস একটু একটু করে কমছে। ওদিকে ধরেন বিদেশে যেটা রেমিটেন্স, সেই প্রভাব বাড়ছে, রিজার্ভ কিন্তু আর কমছে না। ফলে কিছু কিছু সুখবর এখানে আছে, কিন্তু এর সাথে যুক্ত করতে হবে বিদেশ থেকে যে টাকা আনার বিষয়টা, ফেরত আনার বিষয়টা। আমরা দুর্নীতি দমন সংস্কার যে কমিশন হয়েছে, সেটার যিনি দায়িত্ব নিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি টিআইবিতে ছিলেন আগে, আমরা জানি,
উনি কিন্তু একটা কথা বলেছেন যে বিদেশে যে পাচার হয়েছে যে টাকা, এই টাকা ফেরত আনা সম্ভব। এটা আমরাও জানি যে ফেরত আনা সম্ভব, জি, জনাব অসম্ভব। সাইফুল হোসেন, আমাদের হাতে অনুষ্ঠানে আর খুব কম সময় রয়েছে, 2 মিনিট রয়েছে, আপনি যদি একটু সংক্ষেপে জিনিসটা আমাদের গুছিয়ে না, বলতেন। আমি সেটাই বলি যে ব্যাপার হচ্ছে যে ফেরত আনা সম্ভব, কিন্তু ইট উইল টেক এ লং টাইম। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার টাকা ফেরত কতটুকু আনতে পারবেন, কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক সাংঘাতিক সুন্দর, উনি যদি চেষ্টা করেন তাহলে কতটুকু হয়তো অল্প আদায় করতে পারবেন, এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যদি সেই প্রসেসটা কন্টিনিউ করেন, তাহলে একসময় হয়তো আমাদের বেশিরভাগ কালো টাকা যেটা বাইরে চলে গেছে সেই টাকাটা ফেরত আসতে পারে, আমরা সে আশা করতে পারি। কিন্তু প্রচেষ্টা এটা অব্যাহত রাখতে হবে। এবং আমি আরেকটা কথা বলি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, যেটা সাহেব ভাই বলছিলেন, ওনাদের কিন্তু একটু সময় দিতে হবে, মানে সংস্কারের জন্য। এটা একটা সংস্কার কাজ, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। স্পেশাল এজেন্ডা নিয়ে তারা কিন্তু ক্ষমতায় বসছেন। সংস্কার কাজ করে যদি এইগুলাকে মোটামুটি একটা সেটেলমেন্টের পর্যায়ে নিয়ে আসার আগেই যদি নির্বাচন দেন, আবার যদি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেয়, তাহলে আবার সেই যে লাউ সেই কদু আগের মতো অবস্থা হবে। কারণ বিএনপির সময়কালও আমরা দেখেছি, আওয়ামী লীগের সময়কাল তো আমরা রিসেন্টলি দেখলাম। জি জি, জনাব সাইফুল হোসেন, আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।